সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বদরুল আলম, প্রভাষক যুক্তিবিদ্যা, পাগলা পীর কৃষ্ণ কলেজ, রংপুর সদর, রংপুর। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজ যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের আবর্তন নিয়ে আলোচনা করব। আবর্তন অমাধ্যম অবরোহণমানের একটি রূপ। অবরোহণমান হওয়ায় এর আশ্রয় বাক্যটি সর্বদা সিদ্ধান্ত অপেক্ষা ব্যাপকতর হবে। আবার অমাধ্যমান হওয়ায় এর সিদ্ধান্তটি একটিমাত্র আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হবে। আমরা এই বিষয়টি সংজ্ঞা দিয়ে শুরু করব। এখন আমরা আসব আবর্তনের সংজ্ঞা। আবর্তনের সংজ্ঞা: যে অমাধ্যম অবরোহ অনুমানে একটি আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধির স্থান ন্যায় সঙ্গত ভাবে পরিবর্তন করে একটি সিদ্ধান্ত অনুমান করা যায় তাকে আবর্তন বলে। আমরা যা বললাম তা হচ্ছে যে অমাধ্যম অবরোহণ মানে একটি আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধির স্থান ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত টানা হয় বা অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনে আশ্রয় বাক্যকে আবর্তনীয় এবং সিদ্ধান্তকে আবর্তিত বলা হয়। যেমন যেমন কোনো
মানুষ নয় নিখুঁত। অতএব কোনো নিখুঁত জীব নয় মানুষ। আমরা যে উদাহরণটি টানলাম তা আমরা বলছিলাম যে আবর্তনের আশ্রয়কে বলা হয় আবর্তনীয়। এটিকে আবর্তনীয় বলা হয়। আর সিদ্ধান্তটিকে বলা হয় আবর্তিত। আবর্তনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক সরাবর্তন, দুই অসরাবর্তন। আমরা বোর্ডে লিখে সেটা দেখানোর চেষ্টা করতেছি। আবর্তন দুই প্রকার। আবর্তন দুই প্রকার। এক সরল আবর্তন, দুই অসরল আবর্তন। তাহলে কি বললাম শিক্ষার্থী বন্ধুরা? আবর্তনকে দুই প্রকার। একটা হচ্ছে সরল আবর্তন আর একটা হচ্ছে অসরল আবর্তন। এখন আমরা দেখব সরল আবর্তন কাকে বলে। সরল আবর্তন যে আবর্তনে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ এবং সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। যেমন কোন কোকিল নয় সাদা। অতএব কোন সাদা পাখি নয় কোকিল। এখানে আমরা এটাকে বলতেছি এটা সরল আবর্তনের একটা দৃষ্টান্ত, কারণ এর আশ্রয় বাক্যটি একটি সার্বিক নেতিবাচক যুক্তি বাক্য অর্থাৎ ই বাক্য। আবার এর সিদ্ধান্তটি একটি সার্বিক নেতিবাচক যুক্তি বাক্য। তার মানে হচ্ছে এর পরিমাণ হচ্ছে একই, তাই এটি একটি সরল আবর্তনের একটা
দৃষ্টান্ত। অসমাবর্তন কাকে বলে সেটা আমরা এখন দেখানোর চেষ্টা করব। অসরল আবর্তন কাকে বলে তা আমরা এখন দেখানোর চেষ্টা করব। অসরল আবর্তন যে আবর্তনে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে অসরল আবর্তন বলে। যেমন সব মানুষ হয় মরণশীল, অতএব কিছু মরণশীল জীব হয় মানুষ। উদাহরণটি একটি অসরল আবর্তনের এটি একটি অসরল আবর্তনের দৃষ্টান্ত, কারণ এর আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন। আমরা এখানে আশ্রয় বাক্যটি একটি এ বাক্য, সিদ্ধান্তটি আই বাক্য। এখন আমরা আবর্তনের যে 4টি নিয়ম আছে তা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। আবর্তনের নিয়ম হচ্ছে 4টি। আবর্তনের নিয়ম হলো 4টি। কয়টি? আবর্তনের নিয়ম হচ্ছে 4টি। আবর্তনের নিয়ম 4টি। যথা: 1. আবর্ত নিয়ে উদ্দেশ্য আবর্তিতে বিধিও হবে। আবর্তনীয় উদ্দেশ্য আবর্তিতে বিধিও হবে। 2. আবর্ত নিয়ে আবর্তনীয় বিধিও আবর্তিতে উদ্দেশ্য হবে। আমরা দেখানোর চেষ্টা করতেছি আবর্তনীয় উদ্দেশ্য আবর্তিতে বিধি হবে। 2. আবর্তনীয় বিধিও আবর্তিতে উদ্দেশ্য হবে। 3 নম্বর নিয়ম, আবর্তনীয় এবং আবর্তিতের গুণ অভিন্ন হবে। আবর্তনীয় এবং আবর্তনের গুণ অভিন্ন হবে।
তার মানে হচ্ছে আবর্তনীয় যদি ইতিবাচক হয় আবর্তনীয় ইতিবাচক হবে, আবর্তনীয় যদি নেতিবাচক হয় আবর্তনীয় নেতিবাচক হবে। আমরা 4 নম্বর নিয়মটা দেখার চেষ্টা করতেছি। আবর্তনীয় ও আবর্তিতে গুণ অভিন্ন হবে। অর্থাৎ আবর্তনীয় যদি ইতিবাচক হয় আবর্তিত ইতিবাচক হবে, আবর্তনীয় যদি নেতিবাচক হয় আবর্তিত নেতিবাচক হবে। 4 নম্বর নিয়মটি হচ্ছে আবর্তনীয় যে পদ বাক্য নয় আবর্তিত সে পদ বাক্য হতে পারবে না। আবর্তনীয় যে পদ বাক্য নয় তা আবর্তিতে এসে বাক্য হতে পারবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও রিপিট করতেছি একটু আবর্তনের সংজ্ঞা দিয়ে। আমরা বলছিলাম যে আবর্তনীয় আচরা বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ আমরা বলছিলাম যে আবর্তনে আচরা বাক্য যে অমাত্যম অপর অনুমানে একটি আচরা বাক্যের উদ্দেশ্য ও বিধির ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আমরা তারপরে বলছিলাম আবর্তনের আচরা বাক্যকে আবর্তনীয় এবং সিদ্ধান্তকে আবর্তিত বলে। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, সেই উদাহরণটি হচ্ছে কোনো মানুষ নয় নিখুঁত, অতএব কোনো নিখুঁত জীব নয় মানুষ। আবার আবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সরল আবর্তন আর একটা হচ্ছে অসরল আবর্তন। সরল আবর্তন যে আবর্তনের আচরা বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। আবার বলছিলাম অসরল আবর্তন যে আবর্তনে আচরা বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে অসরল আবর্তন বলে। তারপর আমরা বলছিলাম আবর্তনের নিয়ম হচ্ছে 4টি। 1, আবর্তনের উদ্দেশ্য আবর্তিতের বিধি হবে, আবর্তনের বিধি আবর্তিতের উদ্দেশ্য হবে। নাম্বার 3, আবর্তনীয় এবং আবর্তিতের গুণ অভিন্ন হবে। নাম্বার 4, আবর্তনীয় যে পদ বাক্য নয় আবর্তিত সে পদ বাক্য হতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে আবর্তনের নিয়মগুলো অনুসরণ করে এই আই এবং ও বাক্যের আবর্তন করে দেখাবো। এই যুক্তি বাক্যের আবর্তন। এই যুক্তি বাক্যের আবর্তন একটি সার্বিক ইতিবাচক যুক্তি বাক্য। একটি সার্বিক ইতিবাচক যুক্তি বাক্য। তাই এর আবর্তন হবে ইতিবাচক যুক্তি
বাক্যে, অর্থাৎ এ অথবা আই যুক্তি বাক্য। আমরা বলছিলাম একটি সার্বিক ইতিবাচক যুক্তি বাক্য, তাই এর আবর্তন হবে ইতিবাচক যুক্তি বাক্যে, অর্থাৎ এ অথবা আই যুক্তি বাক্যে। এ যুক্তি বাক্যে এ যুক্তি বাক্যে আবর্তন এই বাক্যে করলে আবর্তনের চতুর্থ নম্বর নিয়মের লঙ্ঘন করে। তাই এই বাক্যের আবর্তন হবে আই যুক্তি বাক্যে। একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যেমন সব মানুষ হয় মননশীল, অতএব কিছু মানুষ হয় কিছু মরণশীল জীব হয় মানুষ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে ই যুক্তি বাক্যের আবর্তন দেখানোর চেষ্টা করব। ই যুক্তি বাক্যের আবর্তন। ই একটি সার্বিক নেতিবাচক যুক্তি বাক্য। একটি সার্বিক নেতিবাচক যুক্তি বাক্য। তাই এর আবর্তন হবে নেতিবাচক যুক্তি বাক্য। কারণ ই যুক্তি বাক্যের আবর্তন ই
যুক্তি বাক্যে করলে আবর্তনের কোন নিয়মের লঙ্ঘন করে না। যেমন কোন মানুষ নয় অমর, অতএব কোন অমর জীব নয় মানুষ। এই পর্যায়ে আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম, ই বাক্যের আবর্তন হবে হচ্ছে ই যুক্তি বাক্যে। ই যেহেতু একটি নেতিবাচক যুক্তি বাক্য, এই কারণে এর আবর্তন হবে হচ্ছে নেতিবাচক যুক্তি বাক্যে, অর্থাৎ ই যুক্তি বাক্যে। ই যুক্তি বাক্যের আবর্তন ই যুক্তি বাক্যে করলে আবর্তনের যে 4টি নিয়ম আছে তার কোনো লঙ্ঘন করে না। এই পর্যায়ে আমরা দেখব আই যুক্তি বাক্যের আবর্তন। আই যুক্তি বাক্যে আবর্তন। আই যুক্তি বাক্যে আবর্তন হবে আই যুক্তি বাক্যে। আই যুক্তি বাক্যে আবর্তন হবে হচ্ছে আই যুক্তি বাক্যে। কারণ আই যুক্তি বাক্যটি একটি ইতিবাচক যুক্তি বাক্য। তাই এর আবর্তন হবে ইতিবাচক যুক্তি বাক্যে, অর্থাৎ আই বাক্যে। আই বাক্যের আবর্তন আই বাক্যে করলে আবর্তনের কোন নিয়ম লঙ্ঘন করে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আই যুক্তি বাক্যের আবর্তন করলাম। আই যুক্তি বাক্যের আবর্তন হবে আই যুক্তি বাক্যে, কারণ আই যুক্তি বাক্যটি একটি ইতিবাচক যুক্তি বাক্য, তাই এর আবর্তন হবে ইতিবাচক যুক্তি বাক্যে, অর্থাৎ আই যুক্তি বাক্যে। আই যুক্তি বাক্যের আবর্তন আই যুক্তি বাক্যে করলে আবর্তনের কোন নিয়মের লঙ্ঘন করে না। আমরা এই পর্যায়ে ও যুক্তি বাক্যের আবর্তন করার চেষ্টা করব। ও যুক্তি বাক্যে আবর্তন।
তার আগে বলে নিই ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। ও একটি নেতিবাচক যুক্তিবাক্য, তাই এর আবর্তন করলে হবে নেতিবাচক যুক্তিবাক্য, অর্থাৎ ও অথবা ই যুক্তিবাক্য। ও যুক্তিবাক্যের আবর্তন করলে ই অথবা ও যুক্তিবাক্যে করলে আবর্তনের ৪র্থ নম্বর নিয়মের লঙ্ঘন করে, তাই ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। আমরা এই কথাগুলো বোর্ডে লেখার চেষ্টা করতেছি, তোমরা দেখো বা উঠে নেওয়ার চেষ্টা করো। ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়। ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। ও একটি নেতিবাচক যুক্তি বাক্য, তাই এর আবর্তন হবে ই অথবা ও যুক্তি বাক্য। ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। ও একটি নেতিবাচক যুক্তি বাক্য, তাই এর আবর্তন হবে নেতিবাচক যুক্তি বাক্যে। ও যুক্তি বাক্যে ও যুক্তি বাক্যের আবর্তন ও অথবা ই বাক্যে করলে আবর্তনের ৪র্থ নম্বর নিয়মের লঙ্ঘন করে, তাই কোনো ভাবে ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিশেষে বলতে পারি এ যুক্তি বাক্যের আবর্তন হবে আই যুক্তি বাক্যে, ই যুক্তি বাক্যের আবর্তন হবে হচ্ছে ই যুক্তি বাক্যে, আই যুক্তি বাক্যের আবর্তন হবে আই যুক্তি বাক্যে। ও যুক্তি বাক্যের আবর্তন কোনো ক্রমেই সম্ভব নয়। আমরা এই ক্লাসের প্রথমেই সূচনা বক্তব্য রেখেছিলাম, আবর্তনের সূচনা বক্তব্য রেখেছিলাম, তারপরে আমরা আবর্তনের সংজ্ঞা দিয়েছি, তারপরে আবর্তনের আচরণকে কি বলে, সিদ্ধান্তকে কি বলে তা জানিয়ে দিয়েছি, তারপরে আমরা আবর্তনের সংজ্ঞা দিয়েছি, আবর্তন কত প্রকার তা বলেছি, তারপরে আবর্তন নিয়ম 4টি তা জানানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আবর্তনের নিয়ম অনুসারে এই আইও বাক্যের আবর্তন দেখিয়েছি। বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ক্লাসে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ভালো থেকো, খোদা হাফেজ।